কাব্যর বিহর কাটেনি। সে ক্ষণে ক্ষণে তুলে আনছে নিজের বেদনার কথা। প্রদীপ্তার মায়া হয়, সাথে প্রশ্ন জাগে, এত যখন ভালোবাসে তবে মেয়েটাকে সে বিয়ে করছে না কেন? তবে দ্বিধায় আটকে পড়ে প্রদীপ্তা। তৎক্ষণাৎ তার মনে পড়ে রুমকি বেগমের বলা কথাগুলো। প্রদীপ্তার কেন যেন সত্যি ওদের সাথে মিশতে ইচ্ছে হলো। এতক্ষণ যাবৎ নিশ্চুপ লাজুক রমণী দৈবাৎ কাব্যকে মিহিকণ্ঠে ডাকে। কাব্য ভাইয়া। কথা বলতে থাকা সাদিদ থেমে যায়। রুষা পাশ ফিরে তাকায় প্রদীপ্তার দিকে। এত আদুরে গলায় ওকেও ডাকে? কাব্যদের জানা ছিল না ড্রাইভারের পাশে বসে থাকা মানুষটারও। কাব্য হাসি মুখে পেছন থেকে বলে, জি বলুন চাঁদ বুনু। লজ্জায় পড়ে প্রদীপ্তা। হাতের এপাশের সঙ্গে ওপাশ সংঘর্ষ করছে ইতস্ততায়। তবুও সে ঋণঋণে গলায় বলল, আপনি পৃথিলা আপুকে বিয়ে করছেন না কেন? চমকে ওঠে কাব্য, সাদিদ, রুষা এবং আদিপ তৎক্ষণাৎ লুকিং গ্লাসের মাধ্যমে প্রদীপ্তার দিকে তাকালো। অবিশ্বাস্য চাহনি রুষার চোখে। কাব্য, সাদিদ এমনভাবে নিজেদের দিকে তাকালো যেন পৃথিবীতে অষ্টম আশ্চর্য ঘটে গেছে। প্রদীপ্তার গলায় এমন প্রশ্ন ওরা কল্পনাতেও আশা করেনি। বড্ড চুপচাপ মেয়ে বলে কথা। কাব্য ঢোক গিলল। সাদিদ বিস্মিত কণ্ঠে বলল, প্রভা, তোমার শরীর কি ঠিক আছে? প্রদীপ্তা ইতস্ততা বোধ করলো। কোনো ভুল প্রশ্ন করে বসলো নাকি, সেই নিয়ে সংকোচে মরিয়ে গেল চিত্ত। গলাটা শুকিয়ে এলো। রুষা সহসা হেসে উঠল। কাব্য আর সাদিদকে উদ্দেশ্য করে বলল, আশ্চর্য তো, এমন করছো কেন তোমরা? আপুর কৌতূহল হয়েছে, আপু জিজ্ঞাসা করেছে। করতেই পারে, ভাইদের ব্যাপারে বোনেদের জানতে ইচ্ছা হতেই পারে। হাসলো সাদিদ আর কাব্য। অস্বস্তি যেন কেটে গেল প্রদীপ্তার নিমেষেই। সে উৎসুক হলো কাব্যর উত্তর শোনার আশায়। কাব্য বলল, বড্ড হতাশা ভরা কণ্ঠে বলল, বড় ভাইয়ার আগে আমি কিভাবে বিয়ে করব বলো তো চাঁদ? সে যে বিয়ে করতেই চায় না। আনমনে প্রদীপ্তা বলে উঠল, কেন? রুষা, সাদিদ, কাব্য সামনের সিটে বসে থাকা আদিবের নির্লিপ্ত ভঙ্গিতে ফোন ঘাটার দৃশ্যের দিকে তাকালো বড্ড বিরক্ত ভরা নেত্রে। কাব্য কটমটে কণ্ঠে কিছু বলতেই যাচ্ছিল, তবে থেমে গেল। অযথা গাড়ি থেকে বের হতে চায় না সে। প্রদীপ্তার চোখ যায় সামনের সিটে বসে থাকা আদিবের দিকে। কি নির্লিপ্তভাবে বসে ফোন ঘাটায় ব্যস্ত সে। প্রদীপ্তা নীরবে তাকিয়ে রইল তার দিকে। অকস্মাৎ আদিব তাকালো লুকিং গ্লাসে। সরাসরি মিলন ঘটে দুই জোড়া চক্ষুর। ছলাৎ করে ওঠে প্রদীপ্তার বক্ষ। নিষ্পলক হয়ে গেল সে। আদিব আরও গভীর করলো চোখের দৃষ্টি। প্রদীপ্তা ডুবলো আর একটু। ডাগর ডাগর নয়ন জোড়া কেন যেন সরাতেই পারল না সেখান থেকে। এই যে হাত পা জমে বোধ, হৃদস্পন্দন বেড়েছে, সেই দিকে কেন এবার ধ্যান দিতে ব্যর্থ হলো প্রদীপ্তা? কেন বোকার মতো আদিবের গভীর জলাধীন ন্যায় অক্ষি দুটিতে ডুবে রইল? কেন? কোনো উত্তর নেই। রাতের মধ্যবেলায় নিদ্রা পরি ছুটে এসেছিল প্রদীপ্তার চোখের মধ্যে। জানালায় হেলান দিয়ে নিদ্রায় মগ্ন প্রদীপ্তা। এই মুহূর্তে ঘুমন্ত পরি লাগছে তাকে। রুষা, সাদিদার, কাব্যের তখনও হৈহুল্লোড়ে গমগমে মেজাজ। তারা কথা শুরু করেছে তো থামার নামই নেই। ওদের কথাবার্তার আওয়াজ যেন খুব বেশি জ্বালাতন করছে প্রদীপ্তাকে। তাই তো ক্ষণে ক্ষণে কুঁচকে আসছে মেয়েটার ঘুমন্ত মুখশ্রী। আদিব সূক্ষ্ম নেত্রে খেয়াল করলো। অতঃপর আচমকাই ধমকে উঠল ভাই বোনেদের, আর একটা শব্দ করলে গাড়ি থেকে বের করে দিব তোদের। থেমে গেল রুষা, সাদিদ, কাব্য। উৎস ঘুমিয়েছে। সাদিদ আর কাব্য এক পল উৎসকে দেখে থমথমে মুখে বসে রইল। রুষা হেলে পড়ল প্রদীপ্তার কাঁধে। মাত্র কিছুক্ষণের ব্যবধানে ঘুম এসে উপচে পড়ল মেয়েটার চোখে। আদিব ড্রাইভারকে বলে গাড়ির বাতি নেভালো। আলোয় রাঙা আরও একটি দিনের সূচনা ঘটেছে ইতিমধ্যেই। হালকা মেঘাচ্ছন্নতা সারা গ্রাম জুড়ে। রাস্তা কাদামাটিতে এবড়ো থেবড়ো। ভেজা মাটির গন্ধে মোমো করে চারপাশ। শহরের বুক থেকে গ্রামের জমিনে পা রেখে যেন শুকিয়ে পড়া আত্মা সতেজতায় ভরে গেল সকলের।
সবচেয়ে বেশি প্রশান্তি অনুভব করলো প্রদীপ্তা। সে মুগ্ধ চোখে চেয়ে দেখলো চারপাশ, স্নিগ্ধতায় ঘেরা সমগ্র কিছু। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এমন পরিবেশেই তো নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে চায় প্রদীপ্তা। মেয়েটা প্রাণ ভরে শ্বাস নিল, প্রব্যভাবে অনুভব করলো সতেজ হাওয়া। বিশাল বড় রাজপ্রাসাদের ন্যায় বাড়িটির সদর দরজা দেখেই বিস্মিত হয়ে গেল প্রদীপ্তা। গ্রামেও এমন বাড়ি হয়? এমন রাজকীয় বাড়ি তো তাদের গ্রামে ছিল না। অবাক চোখে প্রাচীনকালের ঐতিহ্যে তৈরি বাড়িটির দিকে চেয়ে রইল সে। সাদিদ, কাব্য আর রুষা লাফাতে লাফাতে বাড়ির ভেতরে চলে গেছে এতক্ষণে। উৎস হাতে ব্যাগপত্র নিয়ে ঢুকছে। প্রদীপ্তাও আর থেমে রইল না। যেই সদর দরজা পেরিয়ে বাড়ির উঠোনে পদধূলি ফেলল, ও ঠিক তৎক্ষণাৎ ওর পায়ের কদমের সাথে কদম মিলিয়ে একই সঙ্গে উঠানে পা ফেলল আদিব। প্রদীপ্তা ভরকায়, সামান্য দূরত্ব বজায় রাখা পাশে থাকা মানুষটার দিকে চোখ তুলে তাকায় সঙ্গে সঙ্গে। আদিবের দৃষ্টি সামনের দিকে। সে মোলায়েম গলায় বলল, সামনে এগোন প্রদীপ্তা। প্রদীপ্তা দ্রুত কদম ফেলল, হেঁটে চলে গেল সামনের দিকে। প্রদীপ্তার হাঁটার সারি অনুসরণ করে পেছনে পেছনে এলো আদিব। যেমনভাবে একটি পিঁপড়া অন্যটিকে অনুসরণ করে চলে, ঠিক তেমনভাবে। রুষার মুখে প্রাণবন্ত হাসি লেপ্টে আছে। সাদিদ, কাব্য এদিকে ওদিকে চোখ বোলানোয় মগ্ন। প্রদীপ্তা নীরবে আটসাট হয়ে রুষার পাশে দাঁড়িয়েছে। অকস্মাৎ বাড়ির দোর খুলে ছুটে এলো এক বয়স্ক দম্পতি। তাদের সঙ্গে এলো একজন মহিলা আর দুটো মেয়ে। বয়স্ক মহিলা তো এসেই খুশিতে আত্মহারা হয়ে গদগদ কণ্ঠে বলতে লাগে, কেমন আছো নানু ভাইরা? কতগুলো দিন বাদে দেখলাম তোমাদের। আল্লাহ, কত বড় হয়ে গেছে সবাই। রেনুফা খাতুনের কথায় হাসিটা আরো বাড়ে রুষার। সে জড়িয়ে ধরে রেনুফাকে। রেনুফা খাতুনের স্বামীরও খুশির শেষ নেই। নাতি নাতনিরা এসেছে বলে কথা। খোরশেদ আলম গেলেন ছেলেদের কাছে। কি খবর সবখানদের? কেমন আছেন আপনারা সবাই? কাব্য সাদিদ হেসে বলল, ভালো নানা ভাই, তুমি কেমন আছো? উনি জবাব দিলেন। আদিবের একমাত্র মামার একমাত্র স্ত্রী তুরিনও হাসি মুখে সবার সাথে কৌশল বিনিময়ে মত্ত হলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ে রাহা আর ওহিরও আনন্দের শেষ নেই। ভাই বোনেরা এসেছে কিনা। সবার আড়ালে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা প্রদীপ্তার এত ভালো লাগলো এসব। সবার নানু বাড়ি হয় স্বর্গের মতো, তবে তার নানা বাড়ি কেন বিষাদে পরিপূর্ণ ছিল। অকস্মাৎ ভাবনায় ভাটা পড়ে প্রদীপ্তার। রেনুফা কাছে এসে দাঁড়িয়েছে। সে মিষ্টি গলায় শুধায়, তুমি কেমন আছো নানুমণি? প্রদীপ্তা চোখ তুলে তাকায়। কি মোলায়েম সে দৃষ্টি। রেনুফা খাতুন এক পলা আদিবের দিকে তাকায়। আদিব এদিকেই চেয়ে। রেনুফা প্রশ্নবোধক ভঙ্গিতে ভ্রু নাচায়, মুখে কৌতূহল নিয়ে বলে, প্রভা? নিগুড় রুক্ষ মুখে স্বল্প মোলায়েমতার দেখা মেলে। আদিব মাথা ওপর নিচ করে, বোঝায় এটাই প্রভা। রেনুফা খাতুন আরেকটু গদগদ হলেন যেন। প্রদীপ্তার সারা মুখে হাত বুলিয়ে চুমু খেলেন। প্রদীপ্তা কিংকর্তব্য বিমূঢ় নিষ্পলক চেয়ে রয় রেনুফার দিকে। রেনুফা খাতুন তখন মুগ্ধ কণ্ঠে প্রশংসা বানিয়ে আওড়াতে ব্যস্ত। তুরিনও হাসি মুখে এলো প্রদীপ্তার কাছে। মায়া ভরা কণ্ঠে বলল, কেমন আছো তুমি? নিশ্চয়ই খুব খারাপ। বড্ড বেশি জার্নি করতে হয়েছে বলে কথা। মা, আপনি ওকে ছাড়ুন তো, ঘরে আসতে দিন। রেনুফা খাতুন ছাড়েন না প্রদীপ্তাকে, বরং জড়িয়ে ধরে নিজের সাথে নিয়ে গেলেন ভেতরে। রাহা আর ওহি বেশ কৌতূহল নিয়ে তাকিয়েছিল প্রদীপ্তার দিকে। রাহা রুষা সমবয়সী, আর ওহি ওদের চেয়ে বেশ ছোট, 15-16 বছরের একটা মেয়ে। অকস্মাৎ ওহি বলে ওঠে, ওই আপুটা কে রুষা আপু? রুষা মিষ্টি স্বরে বলে, আমার বোন, তোরও বোন হয়। ওহি কৌতূহলী কণ্ঠে বলল, নাম কি আপুর?
রুষা হাসে একগাল, আশেপাশে ভাইদের দিকে এক পলক চেয়ে ছোট্ট করে বলে, চাঁদের মতো দেখতে আপু বলে রাখবি, নয়তো শুধু চাঁদ আপু। আদিপ ভেতরের দিকেই যাচ্ছিল। রুষার কথাগুলো শুনে এক পল থামলো আদিবের পথ যুগল। আদিপ পেছন ফিরে তাকালো না। উৎস আর খোরশেদ সাহেবের সাথে চলে গেল নীরবে। ভেতরে আস্তে আস্তে খোরশেদ সাহেব বললেন, বুড়ো বয়সে একটা প্রেমিকা জুটতে চলেছে কপালে, তাই না নানা ভাই? আদিপ সরু নেত্রে তাকায়। খোরশেদ সাহেব হো হো করে হেসে ওঠেন। প্রদীপ তার আদল ক্লান্তিতে আচ্ছন্ন, শরীরটা প্রচণ্ড দুর্বল। বসার ঘরে জোর কদমে সিলিং ফ্যানটা ঘুরছে। প্রদীপটা সেই হাওয়ার নিচে বসে। বাড়িতে প্রদীপটাকে নিয়ে মাতামাতির শেষ নেই। রেণুকা খাতুন আর তরিন ভীষণ উচ্ছ্বাসিত তাকে নিয়ে। প্রদীপটা বিস্মিত সমস্ত কিছুতে। রুষা, সাদিদ, কাব্য আর আদিপ হলো এই বাড়ির আপন লোকজন, অথচ ওদের নিয়ে তেমন কোনো উদ্বিগ্নতা নেই রেণুকা খাতুন আর তুরিনের। তারা তো প্রদীপটাকে নিয়েই মেতেছে। প্রদীপটা ঠান্ডা শরবতের গ্লাসটা ফাঁকা করে বাড়িয়ে দেয় তুরিনের দিকে। ভদ্রমহিলা কাজের মেয়ে ফারজানাকে ওটা ধরিয়ে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে বলেন। রেণুকা খাতুনের চেহারার হাসি নেবার নাম নেই। সে একের পর একটা কথা বলেই যাচ্ছে প্রদীপটাকে। আদিব আর খোরশেদ সাহেবও ততক্ষণে এসে হাজির হয়েছে। তাদের হাতে শরবতের গ্লাস তুলে দিলেন তুরিন। কাব্যরা এখন সারা বাড়ি টই টই করে ঘুরবে, একথা প্রত্যেকের অবগত। যতবার গ্রামে আসে তাদের এই একটাই কাজ। ক্লান্তিতে জীর্ণ শীর্ণ প্রদীপটা নিশ্চুপ মনোযোগ দিয়ে রেণুকা খাতুনের কথা শুনছে। খোরশেদ সাহেব শরবত খেয়ে গলা ছাড়েন, কণ্ঠ উঁচুতে তুলে বলেন, রেনু, তুমি একটু মেয়েটাকে জিরোতে দাও, সবে আসতে না আসতেই গল্প জুড়ে দিয়েছ। রেণুকা খাতুন আর প্রদীপটা উভয়ই তাকালো খোরশেদ সাহেবের দিকে। রেণুকা খাতুন বিরক্তি গলায় বললেন, মনে ধরেছে ওকে, তাই কথা বলছি। তুমি বলো, এত নাক গলিও না তো আমাদের মাঝে। খোরশেদ সাহেব মেয়েকে রাগ দেখান। রেনু, তুমি এভাবে আমাকে বুড়ো বলতে পারো না, তাও আবার সুন্দরী একখান মেয়ের সামনে। এই মেয়ে, বলো তো, আমি কি বুড়ো? তোমার মনে হয় আমি বুড়ো? মানুষটার চুল দাঁড়িয়ে একটাও কাঁচা নেই, তাই বলে তাকে বুড়ো বলতে হবে? একদমই না। প্রদীপটার দারুণ লাগে ব্যাপারটা। এই বয়সে সেও কি সুন্দর খুনসুটি করছেন দুজন। প্রদীপটা খোরশেদ সাহেবের কথায় দুপাশে মাথা নাড়ে, অর্থাৎ খোরশেদ সাহেব বুড়ো নন। বাজিতে জিতে যাওয়ার ন্যায় হৈ হৈ করে ওঠেন খোরশেদ সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি বুড়ো হয়েছ তাই চোখে কম দেখো, ও তো আর বুড়ি নয়, তাই সঠিকটা বলতে পেরেছে, তাই না রানু ভাই? প্রদীপটা কি বলবে বোঝে না। হাসছে রেণুকা খাতুন, তবে গম্ভীর মানুষটার মুখের কোণে এক বিন্দু হাসি নেই। মানুষটা প্রদীপটার মতোই একদম হাসতে পারে না। প্রদীপটা হাসতে ভুলে গেছে বিধায় হাসে না। আর আদিপ, সে তো ইচ্ছে করেই এমন রুক্ষ সেজে থাকে। খোরশেদ সাহেব আবারও স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, একটা প্রেম করবো রেনু, তোমার পাশের মেয়েটাকে প্রেমিকা বানাবো। প্রদীপটা কি প্রতিক্রিয়া দিবে খুঁজে পেল না। আদিপ দৃঢ় নেত্রে তাকালো খোরশেদ সাহেবের দিকে। বৃদ্ধের সেদিকে খেয়াল নেই, সে তো হেসেই যাচ্ছে নিজের মতো করে। রেণুকা খাতুন ভেঙচি কেটে বলেন। হাসির মাত্রা বেড়ে যায় খোরশেদ সাহেবের। রেণুকা খাতুনও হাসেন এবার। অকস্মাৎ আদিবের অধরেও কিঞ্চিত বাঁকা হতে দেখা গেল। বোকাশোকা প্রদীপটা শুধু দুজনের খুনসুটি দেখতেই ব্যস্ত। কি সুন্দর লাগে দুজনকে, কি সুন্দর করে কথা বলে দুজন। মুগ্ধতায় ছেয়ে যায় প্রদীপটার চোখের দৃষ্টি। ওদিকে অন্যত্র কারো সে মুগ্ধ নয়ন জোড়া দেখে লোভ হয়। সে মজুরয় প্রদীপটার মুগ্ধ নয়নের গহীনে। তুরিন বেগম এসে দাঁড়ালো সোফার সামনে। তাকে দেখেই আদিবের ধ্যান ঘুরে।
আদিব হাত ঘড়ি পানে এক পল চেয়ে ব্যস্ত কণ্ঠে বলে। বলতে বলতে ওঠে আদিব। নিশ্চয়ই হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়তে যাওয়ার জন্য এই তোড়জোড়। তরিন বেগম বলেন, খাবার তৈরি, তোরা ফ্রেশ হয়ে এলেই চলবে। আদিব প্রদীপ্তার দিকে তাকালো। প্রদীপ্তা মাথা নিচু করে বসে আছে। আদিব প্রদীপ্তাকে বলে, প্রদীপ, দ্রুত চায় প্রদীপ্তা। আদিব হাতের ইশারায় ডাকে। কাম। স্তব্ধ বনে গেল প্রদীপ্তা। আদিব কেন ডাকছে তাকে? আদিব দ্বিতীয় দফায় ডাকলো, প্রদীপ কাম, হাত মুখ ধুয়ে নেবেন, আসুন, খেতে হবে তো। প্রদীপ্তা আশেপাশে তাকালো। কেউ তার দিকে তাকিয়ে নেই, বরং নিজের কাজ নিয়েই মগ্ন তারা। ভাবসাব এমন যেন প্রদীপ্তা আর আদিব এখানে নেই। প্রদীপ্তা জিভ দ্বারা অধর ভেজায়, অতঃপর নরমভাবে মিহি গলায় বলে, রুষা আসু। আদিব কথা শেষ করতে দিল না প্রদীপ্তাকে। প্রদীপ্তার কথা শেষ হওয়ার আগেই সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওদের চিন্তা করতে বলিনি, আমার সাথে আসতে বলেছি। সংকোচে সংকুচিত হয়ে আসে প্রদীপ্তার নাজুক চিত্ত। দ্বিধায় বাঁধে মন, গলা শুকিয়ে কাটকাট। আদিব মোটেও অনুরোধ করছে না, সে আদেশসূচক গলায় ডাকছে। প্রদীপ্তার ন্যায় রমণীর সেই আজ্ঞা অমান্য করার দুঃসাহস নেই। তাই তো প্রচণ্ড অস্বস্তি নিয়ে আস্তে করে উঠে এলো সে। দ্বিধান্বিত চোখে এক পল আদিবের দিকে চেয়ে দৃষ্টি নামালো। আদিব হাঁটলো সামনে, পেছনে পেছনে হাঁটা ধরে প্রদীপ্তাও। সামান্যক্ষণের ব্যবধানে পাশাপাশি হয়ে গেল দুজনের হাঁটার গতি। আদিব ইচ্ছে করে পায়ের গতি কমিয়ে প্রদীপ্তার সম করেছে। প্রদীপ্তা বেজায় বুঝতে পেল, বুঝেও নীরব রইল। এছাড়া কী বা করতে পারে সে? একটা কক্ষের প্রবেশদ্বারের সামনে এসে থামে আদিবের পদযুগল। একই সঙ্গেই থেমে যায় প্রদীপ্তা। পিছু হেঁটে দাঁড়ালো সে। আদিব কক্ষ খুলল। পেছনে মুড়ে প্রদীপ্তার দিকে তাকিয়ে হাসি ফোটালো মুখে। প্রদীপ্তার হৃদয় আবার ছলকে ওঠে। আদিবের হাস্যোজ্জ্বল মুখায়ব দেখলে হৃদস্পন্দন বাড়ে প্রদীপ্তার। মনে হয় বৃহৎ আকারের শৈলচূড় চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ছে, কিংবা ধুধু মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি এসে আশ্চর্য করে দিয়ে যাচ্ছে উত্তপ্ত বালুকণাদের। প্রদীপ্তার বিস্ময়ের মাত্রা ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিতে এই মানুষটা বেশ পটু। এই যে যেমন এখন প্রদীপ্তার চোখের শীতল দৃষ্টিকে লজ্জায় বেষ্টিত করে দিয়ে এসে মাথা ঝুঁকিয়ে দিল প্রদীপ্তার সামনে, আর হাতটা বাড়িয়ে দিল ভিতরের দিকে। মধুময় কণ্ঠস্বরে বলল, অনুগ্রহ করে ভেতরে প্রবেশ করুন ম্যাম, আপনার ব্যাগপত্র এই ঘরেই আছে। দ্রুত ফ্রেশ হয়ে আসবেন, অধিক আগ্রহে আপনার জন্য প্রতীক্ষমান রইব আমি। স্তম্ভিততায় বোধ হয়ে গেছে প্রদীপ্তা। স্বল্প কথা বলা রমণী আচানক সম্পূর্ণ বাঁক হারিয়ে বসল। হতবিহ্বল কিংকর্তব্য বিমর্ষে সারা জীবন তাচ্ছিল্য লাঞ্ছনায় বড় হওয়া মেয়েটাকে আদিবের ন্যায় একটা পুরুষ সম্মান প্রদর্শন করছে। ব্যাপারটা সম্পূর্ণ মস্তিষ্ককে এলোমেলো করে দেয় প্রদীপ্তার। ভেতরে ভেতরে আবেগে আপ্লুত হয় সে, যদিও সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে না। প্রদীপ্তা আরও কতক্ষণ যে তাকিয়ে রয় আদিবের দিকে হিসেব নেই। আদিব তো বাধা দিচ্ছে না, তবে কেন চোখ ফেরাবে সে? খাবার টেবিলে এসে সদ্য বসেছে আদিব। দরকারি কল আসায় একটু দেরি করেই টেবিলে আসতে হলো তাকে। তরিন বেগম গিয়ে প্রদীপ্তাকে নিয়ে এসেছেন আরও আগে। টেবিলে হরেক রকম রান্নার পদ, কোনো পদ হতে দৃষ্টি সরানোর উপায় নেই। সবকটা খাবারকে লোভনীয় রূপে হাজির করা হয়েছে। কাব্য, সাদিদ আর রুষা ঘরে এলো এই তো কিছুক্ষণ। এখন তারা গেছে ফ্রেশ হতে। রাহার ওহি এতক্ষণ ওদের সাথেই ছিল। রাহা রুষা সমবয়সী। রুষার সাথে ছোটবেলা থেকে গলায় গলায় ভাবতার, তাই দুজনের দেখা হলে এই দুজন আঠার মতো লেগে থাকে। কাব্য আর সাদিদের সাথেও কম ভাব নয় রাহার। ওহি হচ্ছে সবচেয়ে ক্ষুদে সদস্য। সর্বদা বড়দের সাথে চিপকে থাকার বদ অভ্যাস আছে মেয়েটার, যেমন এতক্ষণ ধরে রুষাদের সাথে চিপকে ছিল।
উৎস খাচ্ছে চুপচাপ। প্রদীপ্তার পাতে খাবার বেড়ে দিচ্ছে তুরিন। এত খাবার প্রদীপ্তা কিভাবে খাবে চিন্তা করে করে যখন রেনুফা খাতুনকে বলল, আমি এতটা খেতে পারবো না নানু। তখন রেনুফা খাতুন আদুরে গলায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, পারবে পারবে, আমার ছেলের বউয়ের হাতের রান্নায় জাদু আছে। তাল মিলিয়েছে খোরশেদ সাহেবও। দৈবাত দুরন্ত কিছু একটা এসে প্রদীপ্তার পাশের চেয়ারটাকে দখল করে নেয়। প্রদীপ্তা চকিত তাকায়। ছোটোখাটো মিষ্টি মুখের এক কিশোরী এসে বসেছে। গৌরকায়ের অধিকারী মেয়েটার মুখে একঝাঁক মায়া, অথচ মেয়েটা প্রচণ্ড দুষ্টু। সে কথা প্রদীপ্তা জানে না। ওহি হেলে দুলে নাস্তার প্লেট নিজের সামনে নিল। বড্ড বেশি তাড়া দেখিয়ে বলল, আমাকে খাবার বেড়ে দাও মা। তরিন বেগম অপ্রসন্ন কণ্ঠে বলে, একটু সবুর কর, এসেই শুরু হয়ে গেছে তাড়াহুড়ো। ওহি একাই ভেঙচি কাটে। আশেপাশে তাকায়। ওহির সর্বপ্রথম চোখ আটকায় আদিবের ওপর। কিছুক্ষণ নিষ্পলক একধানে আদিবের মুখ দেখতে দেখতেই পার করে ওহি। অতঃপর সে তাকায় তার পাশের চেয়ারের নীরব মেয়েটার দিকে, অর্থাৎ প্রদীপ্তার দিকে। ওহির ভ্রু বাঁকে কিঞ্চিত, সঙ্গে অধরও। সে হাসি হাসি মুখ করে ফট করেই বলে ওঠে, তুমি খুব সুন্দর চাঁদাবু। চকিত খাওয়া থামলো প্রদীপ্তার। বিষম খেলো অকস্মাৎ। ওহি দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। প্রদীপ্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে আস্তে খাও, তোমার ট্রেন মিস হয়ে যাবে না। প্রদীপ্তা জল খেলো, ফাঁকা করলো সম্পূর্ণ গ্লাস। তরিন বেগম ওহিকে ধমকালেন, আপুকে চুপচাপ খেতে দে ওহি, জ্বালাস না। ওহি বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকে ফেলে। নিস্পৃহ কণ্ঠে বলে, আমি কাউকে জ্বালাই না মা। চাঁদাপু নিজের রূপের অনলে চারিদিকে সবাইকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। নাজুক হলো প্রদীপ্তা, সাথে ভীষণ কৌতূহল বটে। চাঁদকে, সে তো নিজের কাছে প্রদীপ্তা আর সবার কাছে প্রভা। প্রদীপ্তা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে ওহির দিকে। ওহি ঝটপট বলে, কিছু জিজ্ঞেস করবে চাঁদাপু? আমার নাম ওহি, ক্লাস 10-এ পড়ি। যা জিজ্ঞেস করার করো, আমার আপত্তি নেই। ঝটপট উত্তর দেওয়া প্রাণবন্ত মেয়েটাকে বড্ড আদুরে লাগে প্রদীপ্তার কাছে। প্রদীপ্তা মাথাটা নামিয়ে নিয়ে মৃদু আওয়াজে বলল, আমার নাম চাঁদ না। ওহি সন্দিহান দৃষ্টিতে চাইল চড়াক করে। ভ্রু বকরিল হলো খানিক। সে কণ্ঠে বিস্ময় এনে বলল, রুষা আপু তো বললো তোমায় চাঁদাপু বলে ডাকতে। প্রদীপ্তা হতাশ হলো। লজ্জায় লাল হয়ে উঠল নাকের ডগাটা। রুষা ওহিকেও তার এই উদ্ভট নাম সম্পর্কে জানিয়ে দিয়েছে। আদিব খেতে খেতে আর চোখে চাইল প্রদীপ্তার লজ্জায় লাউয়ের ডগার ন্যায় নেতিয়ে পড়া মুখটার দিকে। যেই ক্ষীণ হাসির ঝলক ফুটল আদিবের মুখে, অমনি খোরশেদ সাহেব আদিবের চোখের সামনে হাত টান করে ধরলেন। আদিব অপ্রসন্ন হয়ে নাক মুখ কুঁচকে নিল তৎক্ষণাৎ। ওদিকে ওহি প্রাণোচ্ছল বাচ্চাদের মতো করে প্রদীপ্তাকে বলল, তুমি চাঁদের মতোই সুন্দর আপু, আমি তোমাকে চাঁদ বলেই ডাকবো। প্রদীপ্তার মানা করার সাধ্য নেই, তাই সে মাথা কাত করে সম্মতি জানালো। ওহি হাসলো। তরিন ওহির পাতে ভাত বেড়ে সরে এলেন। রুষা সাদিদার কাব্য হলো ঠিক তক্ষুনি। খেতে বসলো ওরা। রুষা প্রদীপ্তার দিকে তাকিয়ে বলল, আমায় রেখে খেতে বসে পড়লে আপু, এটা কি ঠিক হলো? প্রদীপ্তার খাওয়ার অর্ধেকটাও শেষ হয়নি। দেখলে মনে হবে সদ্য খেতে বসেছে সে। তবে সে খাবার নিয়ে বসেছে বেশ ভালোই একটা সময় ধরে। প্রদীপ্তা মোটেও রুষাদের ছেড়ে একা একা খেতে চায়নি, কিন্তু আদিবের আদেশ অমান্য করার দুঃসাহস ছিল না প্রদীপ্তার। বিধায় বসতে হয়েছে। অকস্মাৎ প্রদীপ্তার ধ্যানভ্রষ্ট হয় ওহির ডাকে। ওহি আহ্লাদের সুরে বলে, চাঁদাপু খাইয়ে দিবে আমায়? তড়িৎ পিকে ওহির দিকে তাকালো প্রদীপ্তা, তাকালো আশেপাশের প্রত্যেকে। তরিন বেগম ধমকে উঠলেন মেয়েকে, কি শুরু করেছিস ওহি? মেয়েটাকে জ্বালিয়ে মারছিস? ওহির প্রক্ষেপ হয় না মায়ের কথা। সে আগের মতোই আহ্লাদ নিয়ে প্রদীপ্তার পানে চেয়ে থাকে।
প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলল, ঠোঁট ভেজালো। কাউকে খাইয়ে দেওয়ার অভ্যাস নেই প্রদীপ্তার। অকস্মাৎ ওহির এমন কথায় খুব বেশি ভড়কে গেছে সে। জীবনে প্রথম কেউ তার কাছে এমন বায়না করেছে বলে কথা। রাহা বেজায় ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওহি মার খাবি তুই আমার হাতে। খাওয়ার সময় এত বকবক করতে হয় বুঝি? আপুকে খেতে দেয় শান্তিতে। ওহির মুখ মলিন হয়ে এলো। মেয়েটা নীরবে যে চক্ষু সরিয়ে নিল প্রদীপ্তা থেকে, অমনি প্রদীপ্তা নিজের খাবার প্লেটটা দূরে ঠেলে দেয়। অন্যত্র পাত্রে হাত ধুয়ে ওহির প্লেটটা কাছে টেনে নেয়। ওহির খুশি আর দেখে কে? মেয়েটা রাজ্য জয় করা হাসিতে মত্ত হয়ে পড়ে। সবাই খাওয়া ছেড়ে প্রদীপ্তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকালো না আদিব, সে খোরশেদ সাহেবের সাথে কথা বলায় মহা ব্যস্ত। তরিন বেগম বড্ড হাঁসফাঁস করে বলে ওঠেন, তুমি ওর কথা শোনো না তো প্রভা? ততক্ষণে প্রদীপ্তা খাবার হাতে নিয়ে তুলে ধরেছে ওই সামনে। রেনুফা খাতুন মুগ্ধ চোখে দেখে যান প্রদীপ্তাকে। তরিন বেগম যদিও দীর্ঘশ্বাস ফেলেন, তবে ভালো তারও লাগে। মেয়েটার নরম স্বভাব কিনা। রুষা, সাদিদ, কাব্য হাঁ করে চেয়ে আছে। রুষার অবশ্য হিংসেও হচ্ছে। কই, প্রদীপ্তা তো রুষার সাথে এমন আহ্লাদ করে না। অবশ্য রুষা কখনো এরূপ বায়না করেনি। করলে অবশ্যই প্রদীপ্তা ফেলে দিতে পারত না। রুষা কাব্যের দিকে তাকায়, কাব্যও তাকায়। দুই ভাই বোন একসাথে তপ্ত শ্বাস ফেলে বলে, আমরা বাদে চাঁদের সবার সাথেই ভাব। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সবেমাত্র ওহির সাথে বসার ঘরে এসে দাঁড়িয়েছিল প্রদীপ্তা। অকস্মাৎ চোখের সামনে সুদর্শন এক পুরুষের হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য চোখে বন্দি হতেই সম্পূর্ণ তাজ্জব বনে গেল প্রদীপ্তা। আদিবকে সেই অবধি যতবার যেখানে যেই স্থানে যেমনভাবে দেখেছে, প্রতিবারই আদিবের গায়ে এঁটেছিল টি শার্ট। আর আজ পুরুষটার পোশাক আশাক একদম ভিন্ন। ফর্মাল পোশাক পরেছে মানুষটা। শুভ্র রঙের শার্ট, নেভি ব্লু রঙা প্যান্ট, কোনোই অবধি হাতা গোটানো। প্যান্টের মধ্যে শার্ট ইন করা, হাতে একটা ঘড়ি পরেছিল হয়তো। আদিবের চুলগুলো এলোমেলো নয়, বরং সুন্দর করে গোছানো ছিল। প্রদীপ্তা এক কিংবা দুই পলক দেখতে পেয়েছে আদিবের ফর্সা আদলটা। তাতেই প্রদীপ্তা স্থবির হয়ে রয়েছে। এই মুহূর্তে তার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন শুদ্ধ পুরুষটি আদিবকেই লাগলো। প্রদীপ্তা পলকহীন সদর দরজার পানে চেয়ে থাকলো এক ধ্যানে। সহসা ওহির কণ্ঠস্বরের ঝংকারে সদ্বিদ ফিরে পায় প্রদীপ্তা। দ্রুত নজর সরিয়ে ওহির পানে ফেলে। ওহি নিজের গায়ের ওড়নাটার এক প্রান্ত দুই আঙুলে প্যাঁচাচ্ছিল। মুখের দশা লাজুক। ওহি সেই ভঙ্গিতে থেকেই বলে, চলো আপু, তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাই। প্রদীপ্তার নজর সন্দিহান হলো, আবার নিমেষেই ফিকে হয়ে গেল তা। প্রদীপ্তা হাঁটল ওহির পিছু পিছু। ওহি মেয়েটা বড্ড মিশুকে। অপরিচিত মানুষের সাথে কথার তালে তালে মিশে যেতে খুব বেশি সময় লাগে না তার। সঙ্গে ভীষণ আদুরেও বটে। নিজের ভেতরকার সব কথা প্রদীপ্তার নিকট উগরে দিয়েছে। প্রদীপ্তার নির্দ্বিধায় একজন শান্তশিষ্ট নারী। নতুবা যদি প্রদীপ্তার বদলে ভিন্ন কেউ থাকতো, সে নিশ্চয়ই বিরক্ত হয়ে যেত। খুব শৌখিন ঐতিহ্য বিশিষ্ট বাড়িটি প্রদীপ্তার নিকট বেশ অন্যরকম সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে উপন্যাসের বইয়ের মধ্যে বাড়িগুলোর যেমন বর্ণনা দেওয়া থাকে, এই বাড়িটা তেমনই একটা। প্রাচীন ঐতিহ্য ধরে রেখে খুব যত্ন করে সাজানো গোটা বাড়ি। বাগানটা খুব বেশি বড় নয় মোটেও, তবে উঠানটা বিশাল। ফলমূল, ফুল ইত্যাদি নানা ধরনের বৃক্ষরোপণ করা আছে বাড়িটির আশপাশে। এই বাড়ির পেছনের প্রান্তে আছে একখানা সুদীর্ঘকার পুকুর। পুকুরের স্বচ্ছ জল স্থবির। প্রদীপ্তার মায়া মায়া লাগে এই বাড়িটিকে। শহরের বন্দি জীবনের চেয়ে এই সতেজ জীবনটা সবচেয়ে বেশি উপভোগ্য বলে মনে করে প্রদীপ্তা। আজ প্রাণ খোলা সতেজতা তার মাঝে বিদ্যমান, অথচ শহরের আলিশান দালানের মাঝে
নিজেকে বড্ড নেতিয়ে পড়া ফ্যাকাশে পাতা মনে হতো তার। কাব্য সাদিদ গ্রাম ঘুরতে বেরিয়ে গেছে। ওহির সাথে ঘোরাঘুরি করে বাড়ির ভেতরে এলো প্রদীপ্তা। রুষা রাফা বসার ঘরে হাসাহাসিতে মশগুল। রেনুফা খাতুনও ওদের সাথেই আছে। তরিন বেগম হেসেলের কাজে ব্যস্ত হয়তো। ওহি প্রদীপ্তাকে নিয়ে গেল নিজের কক্ষে। এই কক্ষে খানিকক্ষণ আগে প্রদীপ্তাকে নিয়ে এসেছিল আদিল। প্রদীপ্তা চুপচাপ খাটে বসে। মেয়েটা ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেওয়াল জুড়ে হরেক রকম চিত্র এঁকে ফ্রেম করে বাঁধিয়ে রেখেছে। নিখুঁত না হলেও মন্দ নয় ওগুলো। এগুলো তুমি এঁকেছো ওহি? ওহি মাথা নেড়ে বলে, হ্যাঁ, সুন্দর হয়নি তেমন, পারি না তো, সময় কাটানোর জন্য করি শুধু। প্রদীপ্তা নরম গলায় বলে, কিন্তু আমার তো এগুলো ভালো লাগছে দেখতে। ওহি একগাল হেসে বলল, তোমার দেখার চেয়েও সুন্দর, তাই ভালো লাগছে। সময় গড়ায় দেখতে দেখতে সকাল ছাড়িয়ে দুপুর, দুপুর ছাপিয়ে বিকেল, আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসে হানা দিয়েছে ধরণীতে। সারাটা দিন খুব ভালো কেটেছে সবার। মজা মাস্তি হই হুল্লোড়ে গমগম করছে বাড়িটা। প্রদীপ্তা এত সুন্দর দিন আগে কখনো কাটায়নি। রঙ্কি বেগম ঠিকই বলেছিলেন, এই বাড়ির মানুষগুলো ও বাড়ির সবার চেয়েও বেশি মিশুকে। সারাটা দিন ওহি প্রদীপ্তার সাথে চিপকে চিপকে ছিল। রেনুফা খাতুনের গল্প, খোরশেদ সাহেবের দুষ্টুমি, সবটা প্রদীপ্তার কাছে খুব ভালো লেগেছে। তরিন বেগমও অসাধারণ একজন মানুষ। প্রদীপ্তাকে এত আদর করেন। তাছাড়া সাদিদ, কাব্য আর রুষা তো আছে। সবাই মিলেমিশে ভীষণ আনন্দ উল্লাস করছে। প্রদীপ্তা এতদিন যতটা চুপচাপ ছিল, ওহির সাথে মোটেও প্রদীপ্তা নীরব হয়ে বসে থাকে না। ওহি গল্প শুরু করলে প্রদীপ্তাও করে। রুষার সঙ্গেও প্রদীপ্তার এতটা পোক্ত সম্পর্ক হয়নি এখনও যতটা কয়েক ঘন্টার ব্যবধানে ওহির সাথে হয়েছে। তবে সব কিছুর ভিড়ে একটা মানুষ অনুপস্থিত। সেই যে খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে আর ফেরেনি, সারাদিন বাড়ির বাইরে। এই নিয়ে দুপুরেও খুব ক্ষেপেছিলেন রেনুফা খাতুন। খোরশেদ সাহেবও গরম মেজাজে ছিলেন। তবে রেনুফা খাতুনের রাগ বাড়বে বিধায় নিজের রাগটাকে আর প্রকাশ করেনি। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকটা সদস্য আদিপের ক্ষেত্রে বিশেষ গুরুতর। আদিপের সুবিধা অসুবিধা সবটা তারা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে দেখে। যত্ন আত্মীর বেলায় আদিপকে পারলে মাথায় তুলে রাখেন তারা। সন্ধ্যার বৈঠক মেলা বসেছে উঠানে। সারা বাড়িতে আলো জ্বলছে বিধায় উঠানটা এই আধার রাতেও ফকফকা। পাটি বিছিয়ে গোল করে বসেছে সব। চা সহ হরেক রকম খাবার দাবার তো সঙ্গে আছে। প্রদীপ্তা চা খায় না। খোরশেদ সাহেব প্রদীপ্তার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বেশ আদর মাখা গলায় বললেন, প্রেমিকা, তুমি চা না খেলে আমি কষ্ট পাবো। প্রদীপ্তা চায়ের কাপ হাতে তুলতে বাধ্য হয়। আজ সারাদিন ধরে খোরশেদ সাহেব এই নামে সম্বোধন করেছে প্রদীপ্তাকে। মাঝে মাঝেই আবার রেনুফা খাতুনকে খোঁচা দিয়ে বলেছে, আমার প্রেমিকা কি লাজুক দেখেছো রেনু? তোমার মতো ঝড়গোটে হবে না মোটেও। প্রদীপ্তা তখন রেনুফা খাতুনের মেকি রাগান্বিত কণ্ঠটা শুনত। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? আমার প্রেমিক বাড়ি ফিরলে তোমার হাড়গোড় ভাঙবে। প্রদীপ্তা এখন অবধি বুঝে উঠতে পারেনি এই দুষ্টু মিষ্টি খুনসুটিতে কি এমন আছে যে প্রদীপ্তা মুগ্ধ হয়ে তাকিয়ে রয় শুধু। সাদিদ, কাব্য, রুষা আর রাহা মিলে গানের কলি খেলছে। ওহি আর প্রদীপ্তা চা উপভোগ করছে। মিষ্টি কথা কাটাকাটি হচ্ছে খোরশেদ সাহেব ও তার স্ত্রীর মাঝে। খোরশেদ সাহেব চায়ে 2 চামচ চিনি খাবেন, রেনুফা খাতুন দেবেন না। তিনি কড়া কণ্ঠে জানিয়ে দিয়েছেন, ডায়াবেটিক্স আছে তোমার? 2 চামচ চিনি খেয়ে মরবে নাকি? এই নিয়ে ব্যস্ততারা। প্রদীপ্তা মন দিয়ে ওনাদের ঝগড়া শুনছে। প্রদীপ্তা জীবনে প্রথমবারের মতন নিজের বিয়ের কথা ভাবল। প্রদীপ্তাও কি বিয়ের পর তার স্বামীর সঙ্গে এমন খুনসুটিতে মেতে উঠবে? প্রদীপ্তা পারবে নাকি এসব করতে?
মুখ থেকে রায় তো বেরোয় না, আবার তিক্ত কথা। কথাটুকু ভেবেই ভিমড়ি খায় প্রদীপ্তা। এসব কি আবোল তাবোল চিন্তা করছে সে। প্রদীপ্তার খুব জানতে ইচ্ছে করছে খোরশেদ সাহেব আর রেনুফা খাতুনের বিয়েটা কেমন করে হয়েছিল। তারা কি বিয়ের পর থেকেই এমন? উসখুসে মন নিয়ে অকস্মাৎ প্রশ্নটা করেই বসলো প্রদীপ্তা। প্রচণ্ড নিম্ন গলায় নম্রভাবে বলল সে। নানা ভাই, আপনারা কি বিয়ের পর থেকে এমন? প্রদীপ্তার মোলায়েম মেয়েলি কণ্ঠে একে অপরের দিকে তাকিয়ে আচমকা হেসে ফেলল দুজনেই। ওহিও খুব উৎসুক জনতার ন্যায় তাকালো। সে কখনোই এসব ব্যাপারে কথা বলেনি। খোরশেদ সাহেব প্রথমেই হাসি মুখে প্রদীপ্তাকে বলে নিল, প্রিয়তম বলে ডাকবে। প্রিয়তম বলে ডাকলে জবাব দিব, নয়তো না। খোরশেদ সাহেব বড্ড রসিক মানুষ, ওনার কথায় মোটেও সংকোচ লাগে না প্রদীপ্তার। এই প্রথমবারই হয়তো মানুষের সাথে এত সহজে মিশে যেতে পেরেছে এই মেয়ে। নয়তো বাড়িতে যাদের ফেলে এসেছে তাদের সাথেও মিশতে সময় লেগেছে ওর। রেনুফা চোখ রাঙালেন স্বামীকে। ঠিক তৎক্ষণাৎ তারা শুনতে পেল মিষ্টি কণ্ঠস্বরটা পুনরায়। প্রিয়তম, আপনাদের বিয়ের কাহিনীটা আমাকে শোনাবেন? প্রিয়তম, আপনাদের বিয়ের কাহিনীটা আমাকে শোনাবেন? উৎসুক সে কণ্ঠস্বর। রেনুফা খাতুন চোখ রাঙানো ভুলে স্বামীর দিকে তাকিয়ে হেসে উঠলেন। খোরশেদ সাহেবের মুখের হাসিটুকুও প্রশস্ত হলো। ওহি খিলখিল করে হাসছে। এদিকে সাদিদের চক্ষু ছানা বড়া, চোয়াল ঝুলে পড়েছে। বিস্ময়কর দৃষ্টিতে সবাই একসঙ্গে প্রদীপ্তার দিকে তাকিয়ে আছে। বিশ্বাসই করতে পারছে না প্রদীপ্তা এমন কথা বলেছে। প্রদীপ্তা কথাটা বলে নিজেও খানিক ইতস্ততায় পড়ে, তবে পাত্তা দেয় ক্ষীণ। সব কিছুর আড়ালে একজনের শ্রবণেন্দ্রিয় তব্দা হয়ে গেছে যেন। চলতি গতিতে থাকা পথযুগল স্থবির হয়েছে। থমকে গেছে চারপাশ। বারবার মিঠা সুরে বলা প্রিয়তম শব্দটা হৃদয়ে ঝংকার তুলেছে এক প্রকার। বাস্তব নাকি কল্পনা নির্ধারণ করায় ব্যস্ত হলো মস্তিষ্ক। খোরশেদ সাহেব প্রদীপ্তাকে খুশি মেজাজে কিছু বলতেই যাচ্ছিলেন। অকস্মাৎ প্রিয় নাতির দাঁড়িয়ে থাকার দৃশ্যটা খেয়াল হতেই থেমে গেলেন তিনি। উঠে দাঁড়িয়ে ভারী গলায় বললেন, এতক্ষণে আসার সময় হয়েছে আপনার? আদিব মনোজগৎ ছেড়ে ইহজগতে এসে হাজির হলো। ঘরমাক্ত মুখে তাকালো খোরশেদ সাহেবের দিকে। বাকিরা সবাই তাকিয়েছে আদিবের দিকে। আদিবের শুভ্র শার্টটা ঘামে ভিজে উঠেছে। লেপ্টে রয়েছে পিঠের অনেকটা অংশ জুড়ে। চুলগুলো এলোমেলো, বুকের কাছে দুটো বোতাম খোলা, আর হাতাটা গোটানো কোনোই অবধি। প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল। লাগামহীন সুন্দর দেখাচ্ছে মানুষটাকে। এমন অগোছলভাবেও কোনো পুরুষকে সুন্দর দেখায় তা বোধ হয় প্রদীপ্তা জানতো না। প্রদীপ্তা নিজেকে প্রশ্ন করে, কেন সবাইকে ছেড়ে এই পুরুষটাকে তার সুন্দর লাগছে। কাব্য আর সাদিদও তো এমন পোশাক পরে, কই ওদের তেমন লাগামহীন সুন্দর লাগে না প্রদীপ্তার কাছে। ওদের দেখলে তো হৃদস্পন্দন বাড়ে না। তবে কেন এই মানুষটার বেলায় ভিন্ন অনুভব করে সে? ওই মানুষটাকে মন্ত্রবিদ্যা জানে নাকি জিনভূত সাথে নিয়ে চলে? এ দুটোর একটা না একটা নিশ্চয়ই হবে। এমনিতেও আদিব কোনো কাজ করে না প্রদীপ্তার জানা মতে। বাড়িতে বসে তবে জিনভূত নিয়ে পড়ে থাকে। প্রদীপ্তা এবার যেন আর একটু নিশ্চিত হয়ে গেল। এদিকে গম্ভীর পুরুষটি সবসময়কার মতোই রুক্ষ কণ্ঠে বলল, কাজ ছিল নানা ভাই। খোরশেদ সাহেব আর একটু খেপলেন। তিনি বিরক্ত নিয়ে বললেন, কতবার বলেছি আমার বাড়ি আসলে নিজের কাজকর্মের কথা ভুলে আসবে, তা না এখানে আসলেই তোমার কাজ আরও বাড়ে। ছুটির মাঝেও কি এমন কাজ থাকে যে তোমার উপরওয়ালা মালুম? আদিব নির্বিকার কণ্ঠে বলে, কাল সারাদিন বাড়ি থেকে বেরোচ্ছি না, আজ কাজটা সেরে না আসলে কালও বেরোতে হতো। রেনুফা খাতুনের রাগ ক্ষোভ গলে জল। সে কখন নাতির মুখটা দেখলে তিনি রাগ করে থাকতে পারেন না কখনোই। তাই তো খোরশেদ সাহেবকে থামিয়ে বললেন, তুমি অযথা রাগ না ঝেড়ে ছেলেটাকে ভিতরে যেতে দাও তো। নানু ভাই, ভিতরে যাও।
আদিপু আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না। সে 2 কদম সামনে গিয়ে পুনরায় পেছনে ফিরল, তাকালো রেনুফা খাতুনের দিকে। রেনুফা খাতুন ভ্রু দোলায়, অর্থাৎ কি? আদিপ লম্বা পা ফেলে রেনুফা খাতুনের কাছে এসে দাঁড়ায়, অতঃপর কানের কাছে কি যেন বলল। মুহূর্তেই রেনুফা খাতুনের মুখে ফুটে উঠল প্রসন্ন হাসি। আদিপ হাঁটা ধরল সামনের দিকে, যেতে যেতে কঠোর গলায় বলে গেল, কফিটা একটু কড়া করে বানাতে বলো। ব্যাস এইটুকুই। লম্বা লম্বা পায়ের কদমে মিয়ে গেল আদিপ। প্রদীপ্ত একটু তাকিয়ে চোখ যেই ফিরিয়েছে, অমনি মেয়েটার নজর কাড়ে ওহির লজ্জাময় দৃষ্টি। মেয়েটা আদিপকে দেখলেই কেমন গুটিয়ে যায়। কিন্তু কেন? এই প্রশ্নটা প্রদীপ্তার মস্তিষ্কে ছুটে এসে ভিড় জমালো। প্রদীপ্তা গভীরভাবে যেই কিছু ভাবতে যাবে, অমনি কর্ণধারে পৌঁছালো রেনুফা খাতুনের নরম গলা। প্রভা, আমার সাথে ভেতরে আসো, ওরা গল্প করুক গে। প্রদীপ্তা নীরবে উঠে দাঁড়ালো। ওহি সাথে আসতে গেলে রেনুফা খাতুন বললেন, তুই আমার মতো বুড়ির সাথে জীবনে গল্প করিস নাকি? কথাটা বলেই রেনুফা খাতুন প্রদীপ্তাকে নিয়ে চলে এলো। ওহি আর আসলো না, মিশে গেল সাদিদদের গানের আসরের সাথে। ঘরের ভেতরে এসে রেনুফা খাতুন গলা উঁচু করে বললেন, ও বউ, আদির কফিটা হলো? রান্নাঘর থেকে তরিন বেগম বলেন, আর একটু পরে এনে দিচ্ছি মা। রেনুফা খাতুন বসলেন, সাথে বসেছে প্রদীপ্তা। প্রদীপ্তার দৃষ্টি রেনুফা খাতুনের মুখের দিকে। প্রৌঢ়ার কুঁচকে যাওয়া চেহারাটা একদম রুমকি বেগমের মতো। নির্দ্বিধায় বলা যায় রেনুফা খাতুনের প্রতিচ্ছবি রুমকি বেগম। দুজনের মাঝে চেহারার দিক দিয়ে বহু মিল রয়েছে। এরই মাঝে রেনুফা খাতুন কথা তুললেন, সারাটা সময় কাজের পাশে ছুটে ছুটেও ক্লান্ত হয় না আমার আদি। নিশ্চিন্ত আজ বন্দরের দিকে গিয়েছিল, যা এখান থেকে বহু দূরে। তবুও মুখের দিকে তাকালে মনে হয় না ছেলেটা ক্লান্ত। প্রদীপ্তা শোনে চুপচাপ। রেনুফা খাতুন দীর্ঘশ্বাস ফেলেন, বলেন, উৎসটা যদি এর এক গুণও পরিশ্রম করত তাহলেই হয়েছিল। মানি উৎস ও প্রচণ্ড মনোযোগী নিজের কাজের বেলায়, তবুও। প্রৌঢ়া থামেন, অতঃপর হুট করে কিছু একটা মনে করার ভঙ্গিতে চমকে ওঠেন। ও, তুমি তো আমাদের বিয়ের কাহিনী শুনবে বলেছিলে। আচ্ছা শোনো তবে। পারলেন না রেনুফা খাতুন। তার আগে কফির মগটা হাতে নিয়ে উপস্থিত হলেন তরিন বেগম। সে বড্ড ব্যস্ত কণ্ঠে বলল, মা, কফিটাকে একটু দিয়ে আসুন, আমার চুলে রান্না বসানো, যেতে গেলে পুড়ে যাবে। কোনো রকমে কথাটুকু শেষ করে কফি কাপটা রেনুফা খাতুনের হাতে ধরিয়ে তড়িঘড়ি করে হেসেলে ছুটলেন তরিন। রেনুফা খাতুন হতাশ চোখে চাইলেন প্রদীপ্তার দিকে, দক্ষী গলায় বললেন, আমি কি সিঁড়ি বেয়ে উপরে যেতে পারবো বলো তো প্রভা? এমনি পায়ের ব্যথাটা বেড়েছে, তুমি একটু দিয়ে আসবে? হ্যাঁ। শেষের কথাটা ফটাফট বলে ফেললেন রেনুফা খাতুন। প্রদীপ্তার মোটেও কাজ করতে কোনো অসুবিধা নেই, তাই তো কার কাজ সেই চিন্তাভাবনা না করে বরং মানবতার সহিত রেনুফা খাতুনের হাত থেকে কফি কাপটা নির্বিঘ্নে নিয়ে নিল সে। রেনুফা খাতুনের মুখে আকস্মিক ফুটে উঠল এক চিলতে হাসির রেখা। প্রদীপ্তা জিজ্ঞেস করার আগেই প্রৌঢ়া সুন্দর করে ঠিকানাটা বলে দিলেন। সবটা শুনে প্রদীপ্তাও আর বেহুদা বসে না থেকে চলে এলো। ছোট্ট ছোট্ট কদমে কাঙ্ক্ষিত কক্ষের উদ্দেশ্যে হাঁটছে এক নন্দিনী। হাতে তার কফির কাপ, খুব কড়া ধাঁচের গন্ধ ছড়াচ্ছে সেই ধোয়া ওঠা কফিটার থেকে। দৈবাত পদযুগল থামল প্রদীপ্তার। রেনুফা খাতুনের বর্ণনা অনুযায়ী এটাই সেই কক্ষ, যার প্রবেশদ্বার ভেড়ানো আপাতত। প্রদীপ্তা হাতটা এগিয়ে দিয়ে আতখোলা দরজাটাতেই করাঘাত করল। শব্দ হলো 2 থেকে 3 বার। কেউ কোনো সাড়া দিল না। প্রদীপ্তা খানিক দুশ্চিন্তায় পড়ল। ভেতর থেকে কেউ তো অনুমতি দিচ্ছে না। এখন তার কি অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত, নাকি চলে যাবে? এদিকে দাঁড়িয়ে থাকলে তো কফিটাও ঠান্ডা হয়ে যাবে। রকচটা মানুষটা নিশ্চয়ই সেই ঠান্ডা কফি খাবেন না, বরং এমনও হতে পারে ধমকে ফিরিয়ে দিবে। আসলেই কি তাই?
প্রদীপ্তাকে ধমকাবে আদিব? এই অবধি একটাবার রুষ্ট কণ্ঠে কথাও তো বলেনি প্রদীপ্তার সাথে, সেখানে ধমকটা বাড়াবাড়ি নয় কি? প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল। হৃদস্পন্দনের মাত্রা ধরে রেখে ধীরে ধীরে হাতটা এগিয়ে রাখলো দোরের ওপর। নিঃশব্দে কপাটটা সরে গিয়ে সফেদ পর্দা দুটো দৃশ্যমান হলো। প্রদীপ্তা দ্বিতীয়বার ঢোক গিলে পর্দা সরিয়ে নীরবে কদম ফেলে ভেতরে ঢুকলো। প্রদীপ্তা আশা করেছিল কক্ষে প্রবেশ করতে না করতেই হয়তো আদিবের সাথে দেখা হয়ে যাবে, তবে তা হলো না। সারা কক্ষের এপাশ ওপাশ কোথাও আদিব নেই। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দ স্পষ্ট শ্রবণেন্দ্রিয়ে এসে বাড়ি খেল প্রদীপ্তা বুঝে নিল আদিব ওখানে আছে। প্রদীপ্তা আর দেরি করল না, শান্ত চিত্তে কফি কাপটা ছোট্ট টেবিলটির ওপর রেখে দিল। যেই সে যাওয়ার উদ্দেশ্যে পেছন ফিরল, অমনি তার চোখ গেল মেঝেতে পড়ে থাকা শুভ্র রঙা শার্টটার দিকে। আজ যে শার্টটা আদিব পরেছিল সেই শার্টটা। প্রদীপ্তার ভ্রু বকরিল হলো। প্রদীপ্তার ভাষ্যমতে আদিব অত্যন্ত গোছানো একজন ব্যক্তি, যা তার চেহারায় চালচলন বেশভূষায় একদম স্পষ্ট। সে নিশ্চয়ই অযথা ফেলে রাখবে না সারাদিনের পরিহিত শার্টটা, নিশ্চিত ভুলে পড়ে গেছে। প্রদীপ্তা বিড়াল ছানার ন্যায় ক্ষুদ্র কদমে এগিয়ে গেল শার্টের কাছে। মেঝেতে ঝুঁকে যে শার্টটা তোলার উদ্যোগে হাত বাড়ালো, অমনি প্রদীপ্তার শরীর কাঁটা দিয়ে উঠল। কার পোশাকে হাত দিচ্ছে সে? কার জিনিস ছুঁয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছে প্রদীপ্তা? সেই কথা খেয়াল হতেই হৃৎপিণ্ডটা ছলকে উঠল। মানুষটার শার্টে হাত দিলে কি মানুষটা রাগ করবেন? প্রদীপ্তার নাজুক চিত্তে ভাবল। অতঃপর যখন দেখল মস্তিষ্ক কিছু স্পষ্ট জানান দিতে নারাজ, ঠিক তৎক্ষণাৎ কম্পিত হাতে শার্টটা হাতে তুলে নিল। অদ্ভুতভাবে কেঁপে উঠল প্রদীপ্তার অন্তঃপুর। পোক্ত এক মাতালিয়ার সুবাস হো হো করে ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছে গেল। প্রদীপ্তা বিস্মিত হয়, এতটা মোহনীয় কেন এই সুবাস? কোন সুগন্ধি ব্যবহার করে মানুষটা, যে ঘামে ভেজা শার্টটা থেকেও এত দারুণ গন্ধ ছড়াচ্ছে? প্রদীপ্তার এত লোভ জাগে ঘ্রাণটার প্রতি যে ও অকস্মাৎ করে বসে এক উদ্ভট কাণ্ড। বেঘরে শার্টটা দুহাতে আঁকড়ে ধরে মুদ্রভঙ্গিতে নাকের কাছে নিয়ে এলো। অস্বাভাবিকভাবে বেড়ে গেল মেয়েটার হৃদস্পন্দন। কম্পিত হলো হৃদমন্দির। অজ্ঞাত অনুভূতির জোয়ার এসে রীতিমতো ঘিরে নিল প্রদীপ্তাকে। প্রদীপ্তার একটু সাহসী হলো এবার। সে আরো দৃঢ় করে আঁকড়ে নিল শার্টের অংশ। নির্দ্বিধায় ঘরমাক্ত শার্টের গায়ে মুখ দাবিয়ে দিয়ে জোরে শ্বাস টানল। বিস্ময়কর মোহে ডুবে গেল শান্তশিষ্ট এক রমণী। দমকা হাওয়ারা উড়ে এসে ছুঁয়ে দিল তাকে। শরীরের প্রতিটি রোমকূপ অবধি দাঁড়িয়ে গেছে মেয়েটার। তার বুকের গহীন কোণ অবধি ছুঁয়ে দিল সেই মাদকে ভরা কঠোর সুবাস। সম্পূর্ণ ঘোরে বিভোর হয়ে নিজের সদ্বিধ হারালো সে। ঘাম, সুগন্ধি, পুরুষালী শরীরের আলাদা ঘ্রাণ একাকার হয়ে মোহনীয় এক সুবাসের সৃষ্টি হয়েছে। মাতাল করা সুবাস। দুরু দুরু বুক কাঁপছে প্রদীপ্তার, চোখ দুটো আবেশে বন্ধ। রমণী কি জানেন সে কি করছে? সজ্ঞানে ফিরলে কিরূপ হবে প্রদীপ্তার দশা? কি হবে যদি এই দৃশ্য আদিবের চোখে পড়ে? তো তমিশ্রীর চাদরে অম্বর বেষ্টিত, তারকা জলজল করছে অদূরের অজানা গহরে। ইন্দুরেখার মৃদু দীপ্তি সোনালি রাঙা হয়ে জমিনে নেমেছে, ছুঁয়ে দিয়েছে ধরণীকে। নীরব স্রোতের ন্যায় হাওয়া বইছে বাইরে। অসহ্য উত্তপ্ত পরিবেশেও যে কক্ষের প্রতিটা কোণ শীতল, সেই কক্ষের মাঝে দাঁড়িয়ে এক রমণী, যার অঙ্গে চড়ানো ময়ূরাক্ষী রাঙা সুতি কাপড়, বেনুনি কাঁথা কোমর ছাড়িয়ে পড়া কেশে। ক্ষুদ্র চুলগুলো এসে এলোমেলোভাবে পড়ছে রমণীর ললাটের দুপাশে, অথচ তাতে বিন্দুমাত্র খেয়াল নেই তার। খেয়াল থাকবেই বা কিভাবে? সে কি নিজের জগতে আছে আদেও? সে যে বহু আগেই পুরোপুরি মজে গেছে এক মাতালি ও সুবাসের ঘোরে। এখনো তা হতে বেরিয়ে আসতে পারেনি।
দৈবত ঠক ঠক করে কিছু একটা বেজে উঠতেই সংবিত ফিরে প্রদীপ্তার চকিত চক্ষু মিলল সে। শার্টটা মুখের কাছ থেকে সরিয়ে দ্রুত পেছনে ফিরল। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে উঠল প্রদীপ্তার সমস্ত আদল। ডাগর ডাগর চোখ হলো রসগোল্লার ন্যায়। সদ্য স্নান সেরে বেরিয়েছে আদিব, পরনে কালো ট্রাউজার আর কালো টি শার্ট, সাথে সাথে চুলগুলো চুয়ে পানি গড়াচ্ছে। যেই বিন্দু জল প্রদীপ্তার নিকট মুক্তার দানার মতো ঔজ্জ্বল্য ঠেকে। প্রদীপ্তার শার্টটা হাতের পেছনে খুব শক্ত করে খামচে ধরল। কিয়ৎক্ষণ আগে করা নিজের আচরণে কুণ্ঠায় মিয়ে আছে প্রদীপ্তার নাজুক চিত্ত। দুরু দুরু করে কাঁপছে বুক। আদিব কি তাকে দেখেছে ওই অবস্থায়? যদি দেখে কি ভাববে ভেবেই প্রদীপ্তার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। লজ্জা আরও দ্বিগুণ বেড়ে যায়। ইচ্ছে হয় মাটি সরিয়ে তার গহীনে লুকিয়ে যেতে। অকস্মাৎ গম্ভীর পুরুষটির কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই শুষ্ক ঢোক গিলল প্রদীপ্তা। কি চাই? প্রদীপ্তার মনে হলো আদিব কিছু দেখেনি। একটু আগের ঘটে যাওয়া অস্বাভাবিক সেই ঘটনা সম্বন্ধে আদিব অবগত নয়। মস্তিষ্কে কথাটুকু এসে বাড়ি দিতেই স্বস্তির শ্বাসটা চিত্ত চিরে বেরিয়ে এলো। দ্বিতীয় দফায় আদিব শুধালো, কিছু প্রয়োজন? এই ঘরে কেন আপনি? প্রদীপ্তা অধর বেজায়, চোখ মুখ স্বাভাবিক করে নেয় দ্রুত। তবে হৃৎপিণ্ডের নৃত্য থামবার নাম নেই। প্রদীপ্তা তার হৃদযন্ত্রের ওপর বেজায় বিরক্ত। তবে আপাতত সেই দিকে ধ্যান না দিয়ে আদিবের প্রশ্নের উত্তর দেওয়াটা বেশি প্রয়োজন মনে করল ও। তাই তো নিম্ন গলায় নম্রভাবে বলল, আপনার কফি দিতে এসেছিলাম। আদিব টি টেবিলের ওপর নজর দেয়। কফির কাপটা সযত্নে রাখা হয়েছে সেখানে। পুনরায় প্রদীপ্তার বোকাশোকা চোখের পানে তাকালো সে। প্রদীপ্তা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার হাতে আদিবের ঘরমাক্ত সফেদ টি শার্টটা এখনো আছে। আদিব ঘাড় কাত করল, ভ্রু দুলিয়ে বলল, কিছু বলবেন সন্ধ্যা প্রদীপ? অধর ভেজায় প্রদীপ্তা। এই নামটা তার প্রচণ্ড অদ্ভুত লাগে। একটা মানুষকে এরূপ উদ্ভট নামে ডাকার কোনো মানে হয়? প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলে একটু প্রস্তুতি গ্রহণ করে কথা বলার। বুকে অজস্র অস্বস্তি নিয়ে সহসা সে মিহি গলায় বলল, আপনার শার্টটা ধুয়ে দিব? ঘাম লেগেছে, কালো দাগ পড়ে যাবে। অবিশ্বাস্য হলেও সত্য যে কথাটা প্রদীপ্তা বলেছে। আদিবের জায়গায় অন্যত্র কেউ হলে নিশ্চিত বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ত। তবে কঠোর মানুষটার চেহারায় এর একরত্তীয় অবাকতা দেখা গেল না। বরং সে আশ্চর্য ভঙ্গিতে নীরবে হেসে ফেলে। সূক্ষ্ম নেত্রে দেখলেও সেই হাসি সকলের চক্ষু কাড়বে। তবে এক পলকের জন্য আদিবের দিকে তাকালে কেউই বুঝবে না যে আদিব হাসছে। প্রদীপ্তা কথাটা বলে ভীষণ অস্বস্তি বোধ করছে। আদিব কি ভাবছে তাকে? সন্দেহ করবে না তো যে শার্টটা আচমকা প্রদীপ্তা কেন ধরেছে? এতে বিপরীত কিছু যদি মনে করে বসে মানুষটা, সেই দুশ্চিন্তায় ঘায়েল প্রদীপ্তা জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। হৃৎপিণ্ডটা তখনও ধকধক করছে। দৃঢ় করে আঁকড়ে ধরে রাখা শার্টটা আরেকটু আঁকড়ে ধরার প্রয়াস করছে তার হৃদয়। সহসা আদিব প্রদীপ্তাকে অবাক করে দিয়ে একদম মোলায়েম গলায় বলে ওঠে, প্রয়োজন নেই। এখন পানি ধরলে ঠান্ডা লেগে যাবে আপনার। নয়তো কখনোই আপনাকে মানা করতাম না। জীবনে প্রথম আমার কাছে কিছু করার জন্য ইচ্ছে পোষণ করেছেন বলে কথা। অত্যন্ত দুঃখের সঙ্গে সেই আবদার ফিরিয়ে দিচ্ছি। দুঃখিত। প্রদীপ্তার অস্বস্তি কেটে চোখে এসে ভিড় জমায় এক রাজ্যের বিস্ময়। শান্ত হয়ে যায় ঝড়ের গতিতে চলা হৃৎপিণ্ড। আদিবের কণ্ঠ কোমল তুলোর ন্যায় ঠেকল প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে। প্রদীপ্তা বারংবার বলতে বাধ্য, আদিব মন্ত্রবিদ্যা জানে। এমন সুপুরুষের ন্যায় কথার তোপে নিজেকে হারিয়ে ফেলে প্রদীপ্তা। কিয়ৎক্ষণ নীরবতা চলল। প্রদীপ্তা সন্তর্পণে তপ্ত শ্বাস ফেলে, অতঃপর নরমভাবে বলে, আমার ঠান্ডা লাগবে না, অভ্যাস আছে।
নিজের কথা শেষ করে চুপটি করে অপর পাশের ব্যক্তিটির জবাবের আশায় চেয়ে রইল প্রদীপ্তা। আদিপ কফির কাপটা হাতে নিয়েছে, তাতে ঠোঁট ছুঁয়েছে। প্রদীপ্তা নিরিবিলি দেখে যাচ্ছে। আদিপ বলল, কফি আপনি করেছেন? প্রদীপ্তা মাথা নাড়ায় এপাশ ওপাশ, অর্থাৎ না। আদিপ পুনরায় বলল, আপনি কফি করতে পারেন? প্রদীপ্তা পারে। মাথা নেড়ে আদিপকে জানিয়ে দিল সে। আদিপ দ্বিতীয় চুমুক দিয়ে শান্ত গলায় বলল, জাস্ট মিক্স 3 spoonfuls of coffee powder in warm water and the coffee is ready. আপনার হাতে একদিন খেতে চাই। প্রদীপ্তা নিশ্চুপ। আদিপ অনুমতি দিলে বেরিয়ে যাবে, নয়তো হুট করে বেরোতে তার ভীষণ অস্বস্তি। কফিটা শেষ করে আদিপ পাশে রাখলো, চেয়ার টেনে বসলো। অতঃপর নরম গলায় বলল, খাটে বসুন প্রদীপ। প্রদীপ্তের ইচ্ছে হচ্ছিল চলে যেতে। হুট করে আদিপ বসতে বলবে তা ভাবেওনি প্রদীপ্তা। প্রদীপ্তা উসখুস করছে। আদিপের সামনে থাকতে পারে না সে। সামনে আসলেই অদ্ভুত লাগে। প্রদীপ্তা রিনরিনে গলায় বলল, আমি রুশাদের কাছে যেতাম। সঙ্গে সঙ্গে আদিপ দৃঢ় কণ্ঠে বলল, পড়ে যাবেন, এখন বসুন। চুপসে গেল প্রদীপ্তার মলিন মুখটা। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খাটে চুপচাপ লক্ষ্মী মেয়ের ন্যায় বসলো। হাতে এখনো আদিপের শার্টটা আছে। শার্টটাকে কোলের উপরে নিয়ে বসে আছে সে। মন হয়তো অন্যত্র কোথাও পড়ে আছে, তাই তো এসব খেয়াল নেই তার। তবে যার জিনিস সে ঠিকই খেয়াল করেছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কিভাবে তার শার্টটাকে জড়িয়ে ধরে বসে আছে প্রদীপ্তা। শাড়ির আঁচলটা খাটে ছড়িয়ে পড়েছে মেয়েটার। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ভিড় করেছে। আদিপের কেন যেন ইচ্ছে হলো নিজ হাতে যত্ন করে সেই চুলগুলো সরিয়ে দিতে। তবে সে তা করল না, বরং নিজেকে সংযত করে বলল, কেমন লাগছে এখানে? প্রদীপ্তা মিহি কণ্ঠে জবাব দেয়, ভালো। কেমন ভালো? আদিপের দৃঢ় কণ্ঠস্বর। প্রদীপ্তা ঠোঁট কামড়ে আদিপের দিকে তাকায়, অতঃপর নরমভাবে বলে, ভীষণ ভালো। আদিপ নিঃশব্দে হাসে, বলে, সারাদিন কেমন কেটেছে? প্রদীপ্তা আগের বারের ন্যায় জবাব দিল, খুব ভালো। এবার খানিক কঠিন ভঙ্গিতে বসলো আদিপ। ভ্রু কুঁচকে সন্দিহান কণ্ঠে শুধালো, শুনলাম আপনি নাকি এখানে এসে নিজের প্রেমিককে খুঁজে পেয়েছেন। বৃষ্টির দিনে কাদামাটিতে আছড়ে পড়ার ন্যায় অনুভব হলো প্রদীপ্তার। চমকে উঠল মেয়েটা। চোখ দুটো মুহূর্তেই বৃহৎ আকার ধারণ করেছে। রীতিমতো চোয়ালে ঝুলে পড়েছে মেয়েটার। কান দুটো রিরি করছে। এসব কি বলছে আদিপ? অবাকের ছাপটা স্পষ্ট ফুটে উঠেছে প্রদীপ্তার ফর্সা কোমল আদলে। সে বিস্মিত কণ্ঠে বলে, কি বলছেন? আদিপের মুখের হাসি এবার দৃশ্যমান হয়। ঠোঁট কামড়ে হাসছে সে নিঃশব্দে। প্রদীপ্তার দৃষ্টে তখনও অবাকতা। ভুলভাল কি বলল মানুষটা? এত বড় একটা কথা কিভাবে বলল সে? এসব বলে এখন আবার হাসছেন। প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলে তৎক্ষণাৎ আদিপ বলে ওঠে, নানা ভাইয়ের কথা বলছিলাম। দপ করে অবাকতা মিয়ে শান্ত হয়ে গেল প্রদীপ্তা। আতঙ্ক কেটে স্বাভাবিক হয় তার অন্তঃস্থল। নির্বিকার ভঙ্গিতে বসে থাকা আদিপের পানে চেয়ে এত বিরক্ত লাগে মেয়েটার। এই অবধি কখনো কারো অবধি বিরক্ত হয়েছে কিনা প্রদীপ্তার মনে নেই। সে তো শুধু অভিমান করতেই জানতো এতকাল। আজ শুধুই বিরক্ত লাগছে। সহসা প্রদীপ্তা কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আদিপ সরু নেত্রে তাকালো। তাই? কতটা ভয় পেয়েছেন আপনি? স্বভাবসুলভ রেনরেনে গলায় প্রদীপ্তা বলল, অনেক। বাচ্চাদের ন্যায় আদরে শোনালো প্রদীপ্তার কণ্ঠস্বর। আদিপ ঠোঁটের হাসি প্রশস্ত করল। ইচ্ছে হলো আদুরে মেয়েটার মাথায় স্নেহের সঙ্গে হাত বুলিয়ে দিতে। তবে এবারেও নিজের ইচ্ছা দমন করে নিল আদিপ। নিজেকে দ্বিতীয়বারের মতো সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, সারাদিন কি কি করলেন? প্রদীপ্তের সহজ উত্তর। আদিপ সন্তোষ হলো। খাওয়া দাওয়া করেছিলেন ঠিকঠাক? বিশ্রাম নেওয়া হয়েছিল নাকি সময় হয়নি?
এই বেলায় প্রদীপ তার জবাব দিল না। সে খেয়েছে, ঘুরে ফিরে আর ক্লান্ত লাগেনি, তাই বিশ্রামও নেয়নি তেমন। প্রদীপ তো জবাবটা দিতে পারে না অন্য কিছু ভেবে। আদিপ সারাদিন বাইরে ছিল, নিশ্চয়ই এটা তার খাওয়ার সময় চলছে। সেই সময়টা না খেয়ে প্রদীপ তার পেছনে নষ্ট করছে আদিপ। কথাটা মস্তিষ্কে হানা দিতেই প্রচণ্ড অনুশোচনা হলো প্রদীপ তার।